এইখান থেকে বডিগুলোকে বের করা হয়েছিল। আজ কিন্তু অমাবস্যার রাত, এই মুহূর্তে কিন্তু টাইম একেবারে একবারে ডট 12টা, ঠিক রাত 12টা। এই কম্পার্টমেন্টে কেউ বাঁচেনি, সবাই মারা গিয়েছিল, ছড়ি ছিটে পড়ে রইল গ্যালিফ্রি এক্সপ্রেস। জানি না কি হবে, যে কোনো মুহূর্তে কিন্তু বুনো হাতি বেরিয়ে আসতে পারে এই কম্পার্টমেন্টটায়। চলুন দেখি ওঠা যায় কিনা, ওঠার চেষ্টা করি। হয়তো বডিটাকে টেনে বের করে নেওয়া হয়েছিল, যাওয়া খুব মুশকিল, একেবারে সরু সংকীর্ণ জায়গা। ওরা কেউ আসেনি, এখানে আমি একাই উঠেছি, একটু তো ভয় লাগছে। এখানে ঢুকলে, যেখানে উঠলে নাকি সবার মাথা ঘোরে এবং মনে হয় ট্রেনটা দুরন্ত গতি চলছে। তবে চপ্পল জুতো কিন্তু 15 বছর ধরে আজও এখানে পড়ে রয়েছে। আচ্ছা, সাদা কাপড়ে মোড়া, একের পর এক স্তূপ করে রাখা ছিল। মাথা কিন্তু আমারও ঘুরছে, সত্যি বলছি, মাথা মনে হচ্ছে কেউ ফেলে দিচ্ছে এরকম। বাবা, এদিকটা বেরিয়ে যাওয়ার রাস্তা, আর এখানে গাছপালাগুলো কিভাবে মানে জানলা ফুঁড়ে একেবারে ঢুকে পড়েছে, জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। লাশগুলোকে শনাক্ত করা যায়নি, 26 না 27 খানা বডিকে কোনোভাবে শনাক্ত করা যায়নি এবং সেগুলো আজও কিন্তু জানা যায়নি তাদের কি পরিচয়। 28 মে 2010, চারিদিক জঙ্গলে ঘেরা জঙ্গলমহলের মাঝখান দিয়ে চলে গেছে লাইন। সেই লাইনের উপর দিয়ে দুরন্ত বেগে চলছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, গন্তব্য হাওড়া থেকে মুম্বাই। স্থানীয় সময় রাত 1:30। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি এবং তারপরই সব কিছু লণ্ডভণ্ড। এক ঝটকায় নিমেষের মধ্যে চলে গেল অসংখ্য মানুষের প্রাণ। কিছু বুঝে উঠবার আগেই সব শেষ। আহত হলো বহু বহু মানুষ, ছড়িয়ে ছিটে পড়ে রইল গ্যালিফ্রি এক্সপ্রেস। আজকে এই গভীর অমাবস্যার রাতে আমরা রাত কাটাতে চলেছি অভিশপ্ত জ্ঞানেশ্বর এক্সপ্রেসে। ক্ষেমাশুলি এবং সারদিয়ার মাঝে একটি রেল গেট, এখানেই থামাতে হলো আমাদের গাড়ি। এরপর বাকি রাস্তাটা লাইন বরাবর আমাদের হেঁটে পৌঁছাতে হবে অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সামনে। লাইনের পাশ দিয়ে আমরা হেঁটে চললাম। আমাদের হাতে রয়েছে একটা ডিঙ্কি লাইট, আর সাক্ষী হয়ে রইল ঘন অন্ধকার এবং দুই দিকে ঘন সন্নিবিষ্ট শাল বনের জঙ্গল। একটা ভৌতিক ভয়ঙ্কর পরিবেশ, একটা গাছ ছমছম করা পরিবেশ। এখানকার স্থানীয় 2-1 মানুষ আমাদের সঙ্গে রয়েছে। তাদের কথায় এই ঘন জঙ্গলের ভিতর থেকে যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে জঙ্গলি হাতি। এই সব কিছু জেনেও খুব সন্তর্পণে দুই দিকে চোখ রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কম্পার্টমেন্টগুলো যেখানে পড়ে রয়েছে ঠিক সেই দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের প্রথম কম্পার্টমেন্টের, যেটা অন্ধকারে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে ভৌতিকভাবে, ভয়ঙ্করভাবে। আমরা জানি না কি হবে, কি হতে চলেছে আমাদের সাথে। বন্ধুরা, সঙ্গে থাকুন, স্কিপ না করে। আজ কিছু তো একটা আমরা দেখাবো, কিছু তো আজকে আমরা এক্সপ্লোর করব। চলো, হ্যাঁ চলো, উঠে পড়লাম। একেবারে ধ্বংসস্তূপ। লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, যাওয়া খুব মুশকিল, একেবারে সরু সংকীর্ণ জায়গা। যেখানে পা দিচ্ছি সেখানে কিন্তু মরমর করে উঠছে। এটা হয়তো প্যান্টে, দেখে মনে হচ্ছে এটা প্যান্টি কাটছিল হয়তো। আমরা সামনে এখানটায় আগানো মুশকিল, শব্দ হচ্ছে। এই কম্পার্টমেন্ট থেকে আমরা আপাতত নেমে যাচ্ছি। এতক্ষণ এই কম্পার্টমেন্টেই ছিলাম আমরা, কিন্তু ভিতর দিয়ে যাওয়ার রাস্তা নেই, তাই বাইরে থেকে দেখে নিচ্ছি উঠবার কোনো রাস্তা আছে কিনা। না, কোনো দিক থেকে কোনোভাবে উঠবার কোনো রাস্তা আর নেই। জঙ্গলে পরিণত হয়েছে এবং থাকতে পারে সাপের উপদ্রব, তাই
উঠবার আশা ছেড়েই দিলাম এখানে। পুরো এই জায়গাগুলোতে এই দেখুন এখানে এছাড়া আপত্তি জায়গা নেই। এখানে আর একটা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি, এটা হেলে রয়েছে, জানি না এটা ওঠা যাবে কি না, দেখি। না, এটা তো সম্পূর্ণ লক দেখতে পাচ্ছি, এর ভিতরে হয়তো আমরা যেতে পারবো না। এই দেখুন এই কম্পার্টমেন্টটার এই দেখুন অবস্থাটা দেখুন, কি অবস্থা। আমি তো হুজুরকে এখনই পড়ে যাচ্ছিলাম একটা গাছড়ায় পা আটকে। এই হলো কম্পার্টমেন্টের অবস্থা। এখানে কোনোভাবেই ঢোকা সম্ভব না, একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। আমরা বিধ্বস্ত কম্পার্টমেন্টগুলো চারিদিক থেকে ঘুরে দেখছি এবং চারিদিক চোখ রাখতে হচ্ছে যাতে হাতি না এসে পড়ে আবার এর মধ্যে। আমরা ছিলাম এতক্ষণ লাইনের এপারে, লাইনের ওপারে উপরে রয়েছে কিছু বিধ্বস্ত কম্পার্টমেন্ট। এখন সাবধানে লাইন পার হয়ে সেই দিকেই আমরা চললাম। এই মুহূর্তে একটি প্যাসেঞ্জার ট্রেন এখান দিয়ে পাশ করে বেরিয়ে গেল। এই মুহূর্তে কিন্তু টাইম একেবারে ডট 12টা, ঠিক রাত 12টা। দাঁড়িয়ে আছি আরও একটা অভিশপ্ত কম্পার্টমেন্টের সামনে, হেলে দাঁড়িয়ে রয়েছে। চেষ্টা করবো ভিতরে ঢোকবার। চলো। এই হলো সব থেকে ভয়ঙ্কর এবং অভিশপ্ত সেই কম্পার্টমেন্ট যেখান থেকে প্রতি রাতে নাকি শোনা যায় মানুষের আর্তনাদ, চিৎকার। এই কম্পার্টমেন্টে উঠলে মনে হয় যেন কম্পার্টমেন্টটা চলছে এবং প্রত্যেকের মাথা ঘোরে। একেবারে হেলে রয়েছে, ওটা চেষ্টা করি। মুশকিল উঠে পড়লাম। এই দেখো দাদা দাঁড়িয়ে আছে, কেমন হেলে। সত্যিকারের মাথা ঘুরাচ্ছে। এই এটা দেখো, মাথা ঘুরছে। হ্যাঁ মাথা ঘুরছে। আমারও কিন্তু ভাই মাথাটা ঘুরছে, ঝুলে আছে এটা তো। হেলে আছে, আমার মাথা ঘুরছে। এই কম্পার্টমেন্টের ভিতরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কেউ সোজা হয়ে দাঁড়াতেই পারে না। এদিক থেকে ওদিক পর্যন্ত যেতে হলে ঠিক এইভাবেই হেলে হেলে যেতে হয়, যেটা কিন্তু খুব রিস্কি। যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার ভয় থাকে। এক হাতে ক্যামেরা ধরে এবং এক হাত দিয়ে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম কম্পার্টমেন্টের ভিতরে। এই অভিশপ্ত মনে হচ্ছে কিন্তু কম্পার্টমেন্টটা চলছে, এরকম একটা অবস্থা, এবং মনে হচ্ছে কেউ ফেলে দিচ্ছে এরকম। বাবা, এই পা ঢুকে যাচ্ছে এখানটায়, খুব সন্তর্পণে যেতে হচ্ছে। খুব এই ট্রেনটা দুলছে মনে হচ্ছে, এরকম একটা ফিল হচ্ছে, মনে হচ্ছে কম্পার্টমেন্টটা দুলছে। যে সমস্ত যাত্রীরা এই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন তাদের ব্যবহারের জুতো এখনো এখানে পড়ে রয়েছে 15 বছর ধরে। আত্মা, সেই মানুষগুলো আজ এখানে আছে কিনা, তাদের আত্মা যদি থাকে তো বলবো আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। তোমরা যদি থেকে থাকো কেউ একটু রেসপন্স করো, একটু বোঝাও যে তোমরা আছো, একটু বোঝাও। আমরা নেমে যাবো। আমরা এত রাত্রে এই মধ্যরাতে এইভাবে ডিস্টার্ব করতে তোমাদের আসিনি। ভয়ঙ্কর একটা অবস্থা বন্ধুরা। শুধু ভাবছি কি, শুধু মনে হচ্ছে বারবার ফেলে দিচ্ছে। দেখো দাদা কেমন আমার আগে যাচ্ছে, লাইটটা ওনার হাতে আছে, এরকম হেলে দাঁড়িয়ে আছে এবং আমাদেরকে ধরে যেতে হচ্ছে। একেবারে সমস্ত জঙ্গল হয়ে গেছে। কি অবস্থা বন্ধুরা, ভয়ঙ্কর অবস্থা। এক সময় ইউটিউবে দেখেছিলাম, আজকে যখন নিজে এই ভিডিওটা করতে এলাম, এদিকটা দেখি বেরিয়ে যাওয়ার রাস্তা। আর এখানটা কি, এখানে ভেঙে পড়ে যাচ্ছে তো, এইরকম এখানে ভেঙে যাচ্ছে, ওখানে যাওয়া যাবে না। এদিকটা দেখি, এখানটা দেখি ধরে হাঁটছি এবং মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে, দিয়ে ফেলে দিচ্ছে। আমরা যে কজন উঠেছিলাম প্রত্যেকের ঠিক এই একই রকম ফিলিংস হচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ধাক্কা দিয়ে আমাদের কম্পার্টমেন্ট থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতিতে এখানে বেশিক্ষণ থাকাটা আমরা উচিত বলে মনে করলাম না, তাই ঠিক করলাম এবার এখান থেকে নেমে যেতে হবে। আস্তে আস্তে ধরে চলো, দাঁড়া, ধরে নামতে হবে, নাহলে পড়ে যাবো। এতটাই হেলে আছে,
লাইটটা একটু দেখাও, লাইটটা দেখাও একটু। এই কম্পার্টমেন্ট থেকে নেমে দেখতে পেলাম আরও একটা কম্পার্টমেন্ট সামনে এইভাবে পড়ে রয়েছে। জানি না এর মধ্যে ওঠা যাবে কি না, হয়তোবা ওঠা যাবে, দরজা খোলা। চলো এবার এই কম্পার্টমেন্টে ওঠার চেষ্টা করি। দেখো এখানে পড়ে রয়েছে মানুষের রক্তের দাগ, এখনো 15 বছর ধরে লেগে রয়েছে সেই ছাপ। এই কম্পার্টমেন্টের ভিতরে যারা আটকে ছিলেন তাদেরকে এইভাবেই গ্যাস কাটার দিয়ে কেটে সেই সমস্ত আহত বা নিহত শরীরগুলোকে টেনে বের করা হয়েছিল। বগি থেকে আলাদা হয়ে গিয়ে রেলের চাকাগুলো এভাবেই কিন্তু পড়েছিল। চলুন দেখি এবারে এই কম্পার্টমেন্টের ভিতরে প্রবেশ করতে পারি কিনা, বা গিয়ে দেখি এর ভিতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য 15 বছর ধরে। এর আগের কম্পার্টমেন্টগুলোয় উঠে আমার সঙ্গীরা একটু ভয় পেয়েছে, তাই এই কম্পার্টমেন্টে কেউ আরও উঠল না, আমি একাই উঠলাম। তাই একটু ভয় ভয় অবশ্যই লাগছে। দেখুন গাছপালাগুলো কীভাবে মানে জানলা ফুঁড়ে একেবারে ঢুকে পড়েছে। একেবারে চারিদিক শুধু ধ্বংস আর ধ্বংস। এ দেখুন কারো পোশাক পরে রয়েছে এখানে, জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে রয়েছে। এখানে কারো জামা পরে রয়েছে, তার হয়তো বডিটাকে টেনে বের করে নেওয়া হয়েছিল, কিন্তু জামা এখন রয়ে গেছে। ওদিক দিয়ে আমার রাস্তা নেই, এদিক দিয়ে আবার ব্যাক করতে হবে। ওর নিচে দাঁড়িয়ে আছে সব ফুল টিম। মানে কি ভয়ঙ্কর অবস্থা বন্ধুরা, শুধু ভাবুন মানুষগুলোকে। আরেকটা জিনিস সেটা হলো, আগে নামই নেমে বলছি, বাথরুম কারোর যখন জলের বোতল এখানে পড়ে রয়েছে, নেমে যাই। এটা সম্ভবত, হ্যাঁ এটা চ্যাসিসটা, মানে কম্পার্টমেন্ট থেকে চ্যাসিসটা এইভাবে আলাদা হয়ে গেছে। এই কম্পার্টমেন্টটা চাকাগুলো ওপরের দিকে এবং কম্পার্টমেন্টের মাথাটা নিচের দিকে হয়ে রয়েছে। এখানকার স্থানীয় দাদারা বলছে এই কম্পার্টমেন্টে যারা ছিল তারা কেউ বাঁচেনি, কেউ না, সবাই মারা গিয়েছিল। কম্পার্টমেন্টটা চারিদিক থেকে দরজা জানালা সমস্ত ব্লক, তাই এটাই কোনোভাবে ওঠা সম্ভবই না। গভীর রাতের বুক চিরে এই সমস্ত অভিশপ্ত কম্পার্টমেন্টগুলোর পাশ দিয়ে মাঝে মধ্যেই ছুটে চলেছে এরকম দুরন্ত গতিতে কিছু ট্রেন। লাইনটা ক্রস করছি, পরে ওপারে যাব। ওপারে রয়েছে একটা ইঞ্জিন। এই ক্লিপগুলো মাওবাদীরা খুলে দিয়েছিল, খুলে দেওয়ার ফলে লাইনটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। আমরা লাইন পার হয়ে ওপারে যাচ্ছি আবার। হ্যাঁ, আবার সেই ড্রেনটা পার হয়ে এলাম সাবধানে। এখন পড়ে আছে খাবারের ট্রেটা এখানে, হয়তো কোনো মানুষ খেয়েছিল, সেটাই কিন্তু এখন এখানে পড়ে রয়েছে। মানে 15 বছর ধরে। এই দাদা একটা কথা বলছিল, একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এখানে যে সমস্ত, উঠতে পারছি না, ধরো একটু, ঠিক আছে উঠে গেছি। এখানে যে সমস্ত ট্রেনগুলো যাচ্ছে প্রত্যেকটা কিন্তু তারপর থেকে স্লো চলে, ফাস্ট যায় না। লাইনের এপারে পড়ে রয়েছে দুটি গাড়ির দুটি ইঞ্জিন, একটা মালগাড়ির ইঞ্জিন এবং আরেকটা অভিশপ্ত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ইঞ্জিন। ইঞ্জিন, এই সেই মালগাড়ির ইঞ্জিন।
কি বীভৎস অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। দেখো কিভাবে একটা অত সম্পূর্ণ লোহা, এত শক্তপোক্ত লোহা কিভাবে দুমড়ে মুচড়ে। এখানে একটা ইঞ্জিন, আর এদিকে এটা ইঞ্জিন, এটা হয়তো ওই এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটা ছিল। জ্ঞানেশ্বরীর লাইন কেটে দেওয়া হয়েছিল, ওই ক্লিপগুলো খুলে নেওয়া হয়েছিল। তার ফলে জ্ঞানেশ্বরী উল্টে যায়, উল্টে পাশে লাইনে চলে আসে, এবং সেই লাইন দিয়ে সেই মুহূর্তে আসছিল একটা মালগাড়ি, সেই মুহূর্তে দুরন্ত স্পিডে। তো জ্ঞানেশ্বরীর যে ড্রাইভার ছিল, যে পাইলট ছিল, সে কিন্তু সেই মুহূর্তে একটা সিগন্যাল দিয়েছিল লাইট ফাইট জ্বালে, কিন্তু সেই মালগাড়ির ড্রাইভার সেটা বুঝতে পারেনি, যার ফলে সজোরে এসে ধাক্কা মারে জ্ঞানেশ্বরীকে, আর তারই ফল হচ্ছে এই দুর্ঘটনা। একটা ট্রেন অ্যাক্সিডেন্টে বিধ্বস্ত হওয়ার পর সেগুলোকে নতুন করে সংস্কারের আর ব্যবস্থা করা হয় না। এটা নাকি এতটাই খরচ সাপেক্ষ, তাতে একটা নতুন ট্রেন হয়ে যায়। পাইলট বাবু ছিলেন, হ্যাঁ হ্যাঁ, তার পুরো 5টা আঙ্গুল কেটে পড়ে রয়েছে। ঠিক কোন জায়গাটা ছিল, কোন জায়গাটায়? ঠিক এই সামনের দিকে। আচ্ছা, এই জায়গাটা করে মানে আঙুলগুলো, যে পাইলটের আঙুলগুলো কেটে পুরো পড়েছিল। হাত কেটে এসে পুরো 5টা আঙ্গুল বোঝাচ্ছিল। আচ্ছা, বিভৎস সিন, সেটা আপনারা দেখেছেন নিজের চোখে? একবার নিজের চোখে। এমন ঘটনা ঘটেছিল যে লাশগুলোকে শনাক্ত করা যায়নি, 26 না 27খানা বডিকে কোনোভাবে শনাক্ত করা যায়নি, এবং সেগুলো আজও কিন্তু জানা যায়নি তাদের কি পরিচয়। মানে এমনভাবে থেঁতলে দুমড়ে মুছে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। লোকমুখে প্রচলিত আছে এখানে এই জায়গায় প্রতি রাতে নাকি আত্মাদের আর্তনাদ, চিৎকার, কান্নার শব্দ ভেসে আসে, তা নাকি অনেকেই শুনেছে। আমরা এতক্ষণ রইলাম, কিন্তু সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি এখনো পর্যন্ত আমরা খুঁজে পেলাম না। আমাদের আজকের প্ল্যান ছিল সারা রাত আমরা এই কম্পার্টমেন্টে কাটাবো, কিন্তু আমাদের সাথে যে দুজন লোকাল দাদা রয়েছে তাদের ফোনে মেসেজ এলো যে আমাদের আশপাশে জঙ্গল থেকে হাতি বেরিয়ে পড়েছে, আমাদের আশপাশে হাতির লোকেশন ফোনে দেখা যাচ্ছে। না, প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক উপদ্রব এগুলো কোনো বলবো না, এগুলো কিছু ছিল না, সেটা দেখতে পেলে। এগুলো হয়তো মিথ্যে রটনা, মানুষের ধারণা, অনেকে নাকি মানুষ চিৎকার শুনতে পায়, তো অ্যাকচুয়ালি সেটা না। তাই আমরা ফিরে চললাম। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং সম্ভব হলে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য কোনো নতুন ব্লগে।